আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ মতো অনেক অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 10 দ্বিপদী বিস্তৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাহলে দ্বিপদী বিস্তৃতি মানে কি? দ্বিপদী বিস্তৃতি মানে হলো, আমি যদি কোনো একটা রাশি এখানে লিখি a প্লাস বি, আমি যদি কোনো একটা রাশিকে এখানে লিখি তাহলে আচ্ছা এটাকে বর্গ করে নিই, a প্লাস বি ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আমরা দেখতেছি যে একটা রাশির বর্গ a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই যে রাশিটা এই রাশির মধ্যে পদ আছে টোটাল 1 2 3টা। অর্থাৎ আমরা এখান থেকে যদি সংজ্ঞাটা বলি তাহলে যদি একাধিক পদ বিশিষ্ট কোনো রাশিকে দুইটি পদ সম্বলিত কোনো রাশি দ্বারা প্রকাশ করা যায়, তাহলে এই দুইটি পদ সম্বলিত রাশিকে বলা হবে দ্বিপদী রাশি। তাহলে এখান থেকে আমরা এটাকে বলতে পারি দ্বিপদী রাশি। অথবা একাধিক পদ সম্বলিত রাশিকে যদি আমরা দুইটি পদের মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলে তাকে বলা হবে দ্বিপদী রাশি। আর দ্বিপদী রাশি থেকে যেই আমরা বিস্তৃতিটা পাই এটার নামই হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি। অনুরূপে আমরা যদি এখানে আরেকটা রাশি লিখি, এখানে যদি আমরা লিখি a প্লাস বি, এখানে আমি এর মান 3 দিয়ে দিলাম। এখানে যদি আমি 3 দিই তাহলে এখান থেকে আমাদের আসতেছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এখান থেকে আমরা অনুরূপে বলতে পারি a প্লাস বি হচ্ছে একটা দ্বিপদী রাশি আর এই রাশিটা হচ্ছে তার বিস্তৃতি। তাহলে তোমরা দেখো আমরা এই দুইটা রাশির একটা সাধারণ আকার কি পাই। একটা সাধারণ আকার আমি এখানে 2 দিলাম, এখানে আমি 3 দিলাম। অনুরূপে আমি আরেকটা রাশির মধ্যে 4 দিতে পারি, আরেকটা রাশিতে আমি 5 দিতে পারি, 6 7 8 9 10, আমি যা কিছু ইচ্ছা দিতে পারি। তাহলে আমি যদি সম্পূর্ণ রাশিটাকে এখানে a প্লাস বি হোল টু দি পাওয়ার n দ্বারা প্রকাশ করি, আমি যদি a প্লাস বি হোল টু দি পাওয়ার n দ্বারা প্রকাশ করি, যেখানে আমার n এর মান হচ্ছে, যেখানে আমি n এর মান লিখতে পারি n ইকুয়াল টু 1 2 3 ডট ডট, n এর মান আমি n ইকুয়াল টু 1 2 3 ডট ডট লিখতে পারি। আচ্ছা এখানে n এর মান 0 লেখা যায়, এখানে n এর মান 0 সহ লেখা যায়। n হবে একটা স্বাভাবিক পূর্ণ সংখ্যা, n ভগ্নাংশ নিয়েও আমরা কাজটা করতে পারি, কিন্তু তোমাদের সিলেবাস অনুসারে শুধুমাত্র 0 সহ সকল পূর্ণ সংখ্যার জন্য তোমাদের বইয়ের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। আর বাকি যে এখানে ভগ্নাংশ বা মূলত ভগ্নাংশ বা যা কিছু আছে অন্য কিছু, এগুলো তোমরা ইন্টার লেভেলে গেলে বা এইচএসসি লেভেলে গেলে তোমরা সেটা পাবা। এসএসসি সিলেবাস অনুসারে তোমাদের শুধুমাত্র 0 থেকে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা পর্যন্ত বিষয়টা বুঝতে পারলেই হবে। আচ্ছা, তাহলে এখন তোমরা একটু খেয়াল করো, এখানে যদি আমি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখলাম, a প্লাস বি হোল টু দি পাওয়ার কিউব লিখলাম। এভাবে যদি আমি ঘাতগুলা বাড়াতে থাকি তাহলে আমি যদি এখানে লিখি a টু দি পাওয়ার, ধরো আমি এখানে একটা রাশি নিলাম a প্লাস বি হোল টু দি পাওয়ার 6 নিলাম, অর্থাৎ আমি এখানে n এর মান 6 নিলাম। এখন দেখো তো তোমরা যত সহজে বাকি দুইটাকে এক্সপ্লেন করতে পারছো বা বিস্তার করতে পারছো, এখন কি এটাকে এত সহজে এক্সপ্লেন করতে পারবা? এখন কিন্তু এটাকে আর এত সহজে এক্সপ্লেন করা যাবে না, এক্সপ্লেন করা গেলেও খুব কষ্টকর হবে। এখন তোমরা হয়তো অনেকে বলতে পারো যে আমি প্রথমে a প্লাস বি নিলাম, এটাকে বর্গ করলাম, তারপর আবার a প্লাস বি নিলাম, এটাকে বর্গ করলাম, তারপর a প্লাস বি নিলাম, এটাকে বর্গ করলাম। আমরা তো বর্গের মান কত হবে তা তো জানি। হ্যাঁ ঠিক আছে, তুমি বর্গ করো, এটার বিস্তার করো, এটার বিস্তার করো এবং সবগুলাকে তুমি গুণ করো। যদি সবগুলাকে তুমি গুণ করতে পারো তাহলে সবগুলার গুণ ফলই হবে এটার বিস্তার বা এটার বিস্তৃতি। এখন এই কাজটা করা তো মোটেও সহজসাধ্য নয়, আমাদের অনেক সময় সাপেক্ষ একটা কাজ। তো এত সময় নিয়ে এটা কাজ করার থেকে আমাদের এমন কোনো একটা নিয়ম খুঁজতে হবে যে নিয়মের সাহায্যে আমরা খুব সহজে এই রাশিটার বিস্তার করে ফেলতে পারি। তাহলে এই রাশিটার বিস্তার করার জন্য আমরা কিছু নিয়ম অনুসরণ করব।
হ্যাঁ, আমরা দুইটা নিয়ম নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। দুইটা নিয়মের সাহায্যে তুমি বিস্তারগুলা করতে পারবা। দুইটার মধ্যে এই পর্বে আমি শুধুমাত্র প্যাসকেলের যেই ত্রিভুজটা শুধু ওইটা নিয়ে আলোচনা করব, প্যাসকেলের ত্রিভুজ। তাহলে প্যাসকেলের ত্রিভুজটা কি? প্যাসকেলের ত্রিভুজে আসার আগে একটা বিষয় তোমাদেরকে এখানে বুঝতে হবে, সবগুলা দ্বিপদী রাশিতে, এখানে সবগুলা দ্বিপদী রাশিতে n এর মান যত হবে, অর্থাৎ এখানে n এর মান 2, এখানে n এর মান 3, এখানে n এর মান 6, তোমাদেরকে বুঝতে হবে যে প্রত্যেকটা দ্বিপদী রাশির মধ্যে n এর মান যত থাকবে, প্রত্যেকটা দ্বিপদী রাশিতে n এর মান যত থাকবে, উক্ত রাশির বিস্তারের মধ্যে প্রত্যেকটার সহগের যোগফল, প্রত্যেকটা সহগ না, এখানে a এবং b দুইটা পদের মধ্যে একটা পদ হচ্ছে a, একটা পদ হচ্ছে b, তাহলে অবশ্যই তার বিস্তারের মধ্যে এই যে দুইটা পদ a b b, প্রত্যেকটা পদের ঘাতের সমষ্টিগুলা অবশ্যই 2 হতে হবে। প্রত্যেকটা পদের ঘাতের সমষ্টিগুলা অবশ্যই 2 হতে হবে। এখানে আমি দেখতেছি a স্কোয়ার, এটার মান 2 আছে, এখানে এটার মান 2 আছে, এখানে a আছে b আছে, তাহলে এর মান যদি আমি 1 দিই, b এর মান যদি 1 দিই, তাহলে তাদের সমষ্টি কত হলো? 1 + 1 = 2 হলো। আবার আমি এখানে দেখতেছি b স্কোয়ার, তার মানে এখানেও n এর মান কত আছে? এখানেও n এর মান 2 আছে। অর্থাৎ যে কোনো একটা দ্বিপদী রাশিতে তার n এর মান যত হবে, অর্থাৎ তার ঘাতের মান যত হবে, তার বিস্তৃতির মধ্যে প্রত্যেকটা পদের সহগের সমষ্টিগুলা ততই হবে, প্রত্যেকটা পদের সহগের সমষ্টিগুলা ততই হবে। তাহলে আমি এখানে এই রাশিটাকে যদি একটু দেখাই, এখানে a + b, n এর মান আছে কত? এখানে 3, n এর মান যদি এখানে 3 হয়, তাহলে এর সর্বোচ্চ ঘাত আমরা কত দেখতেছি? 3, 3 মিলল। তাহলে এখানে আমরা এর মান কত দেখতেছি? 2, তাহলে বীর মান কি আমি 1 দিতে পারি? এখানে এখানে যদি আমি বীর মান 1 দেই, তাহলে আমার আনসারটা কি আসতেছে? 2 + 1 = 3। অনুরূপে এখানে আছে b এর মান 2, আমি যদি এখানে এর মান 1 বসাই দিই, তাহলে আমার আনসারটা কি আসে? তাহলে এখানে আমার আনসারটা হলো 2 + 1 + 2 = 3, এটাও 3 হলো। আবার আমি এখানে দেখতেছি b3, এটা তো এখানে 3 এমনিতেই আছে, এটা হলো। দেখো তোমরা ভালোভাবে, এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে, এটা ভালোভাবে বুঝতে হবে, কারণ দ্বিপদী বিস্তৃতির তোমরা যত ক্যালকুলেশন করবা, যত তোমরা গাণিতিক সমস্যা করবা, যত ধরনের সমস্যা এখান থেকে করা যায়, সমস্ত সমস্যা করতে গেলে অবশ্যই এই যে তোমার সহগের n এর মানগুলার যোগফল বা n এর মানগুলার সমষ্টি, সহগের না, প্রত্যেকটা পদের n এর মানগুলার সমষ্টি এখানে n এর মানের সমান হবে। এই বিষয়টার উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে দ্বিপদের যে বাকি ক্যালকুলেশনগুলো আছে ওইগুলা করব। এই গেল তোমার দ্বিপদী বিস্তার করার প্রথম যেই ধাপটা। এবার আমি দ্বিতীয় ধাপে আসি। দ্বিতীয় ধাপে আসতে গেলে তোমাদের সহগ সম্পর্কে বুঝতে হবে। সহগ, এখানে সহগ কিভাবে হবে, সহগ কিভাবে হবে? আচ্ছা, সহগের আমি আরেকটা বিষয় এক্সপ্লেন করি। এখানে যে a স্কোয়ার আছে, a স্কোয়ারের মধ্যে যদি আমি এখানে একটা b দেই, এখানে আমি একটা b দেই, তার পাওয়ার যদি আমি এখানে 0 দিয়ে দিই, আবার এখানে b স্কোয়ার আছে, এখানে যদি আমি একটা a দিই, a দিয়ে আমি তার পাওয়ার যদি এখানে 0 দিয়ে দিই, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা তো নাই। কারণ আমরা জানি বীজগণিত অনুসারে, আমরা জানি, তোমরা সূচকের মধ্যে পড়ছো, সূচক অনুসারে আমরা জানি যে x⁴, অর্থাৎ যে কোনো একটা রাশির n এর মান যদি 0 হয়, তার আনসারটা অবশ্যই 1 আসে, বা a⁴ = 1 আসে, বা 2⁴ = 1। তুমি যে কোনো কিছুর উপর 0 করো না কেন, যে কোনো কিছু, তুমি যদি এখানে ধরো 10⁻0, তার মানে 1 আসবে, তার মানে 1 আসবে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে কোনো একটা রাশিকে যদি আমি 0 ঘাতে উন্নীত করি, অথবা তার পাওয়ার আমি 0 দেই, বা তার ঘাতে আমি 0 দেই না কেন, তার আনসার অবশ্যই কত আসবে? 1 আসবে, তার আনসার অবশ্যই 1 আসবে। তাহলে আমি a এবং b, এটা একটা 2 পদ বিশিষ্ট রাশি, 2 পদের মধ্যে একটা হচ্ছে a এবং একটা হচ্ছে b। আমি দেখো এই যে রাশিটার আমি বিস্তার করলাম, এই বিস্তারের মধ্যে প্রত্যেকটা রাশিতে আমি a এবং b কে ব্যবহার করেছি, প্রত্যেকটাতে a এবং b। দেখো a b, তারপর a b a b, প্রত্যেকটার মধ্যে আমি a এবং b কে ব্যবহার করেছি। এখানে আবার তুমি a + b হোল টু দি পাওয়ার কিভাবে? দেখো এখানেও দ্বিপদ বিশিষ্ট রাশি একটা, আর এখানে দুইটা পদ হচ্ছে a এবং b। এখানে দেখো a,
আচ্ছা, অনুরূপে আমি এখানে একটা বি দিলাম, তার পাওয়ার আমি 0 করে দিলাম, তার পাওয়ার যদি আমি 0 করি তাহলে বি টু দি পাওয়ার 0 এটার মান আসতেছে কত? 1। বি টু দি পাওয়ার 0 এটার মান অবশ্যই 1 আসতেছে। এটার মান অবশ্যই 1 আসতেছে। বি টু দি পাওয়ার 0 এর মান যদি অবশ্যই 1 আসে তাহলে এখানে দেখো এ বি আসলো। এখন তুমি এখানে আসো, এখানেও তো এ বি আসলো, এখানেও এ বি আসলো, যদিও তার পাওয়ারগুলো সমান নয়, একটা হচ্ছে 2 একটা হচ্ছে 1। এটা আমি একটু পর আসতেছি এটার পর। এখানেও এ বি আছে, এখানেও দেখো প্রত্যেকটার মধ্যে এ বি আছে। আবার এখানে বি টু দি পাওয়ার কিউব, এখানে বি আছে এ নেই, তাহলে আমি যদি এখানে একটা এ দিই, তার পাওয়ার যদি আমি এখানে 0 করে দিই, তাহলে আমার এখানে কি আসতেছে? এ টু দি পাওয়ার 0 1ই তো আসতেছে এটার মান। কারণ আমরা এই সূত্রকে সূত্র হতে জানি যে কোনো রাশির উপর তার ঘাত যদি 0 হয় 0, তাহলে তার আনসার কত আসবে? 1 আসবে। এখান থেকে আরেকটা বিষয় তোমরা খেয়াল করো, আমি তো শুধুমাত্র এখানে সিঙ্গেল সংখ্যা নিলাম। এখন যদি এখানে রাশিটা এমন হয় যে a প্লাস বি হোল টু দি পাওয়ার 0, a প্লাস বি হোল টু দি পাওয়ার 0, তার মানে 1 আসবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এখানে যে a প্লাস বি হোল টু দি পাওয়ার আমি 0 নিলাম, তুমি এখানে বন্ধনীর ভিতরে সম্পূর্ণ রাশিটাকে মনে মনে এক্স কল্পনা করো, তুমি মনে মনে এক্স কল্পনা করো, অথবা তুমি এ কল্পনা করো, বা তুমি যাই কল্পনা করো না কেন, শুধুমাত্র যদি একটা রাশি তাকে কল্পনা করো তাহলে অবশ্যই তার ঘাত কত হইল? 0 হইল। আর আমরা জানি 0 ঘাত বিশিষ্ট যে কোনো পদের আনসার কত আসে? 1 আসে। আচ্ছা, এবার আমরা এতক্ষণ বিস্তারিত আলোচনা হতে মোটামুটি বুঝতে পারলাম যে কোনো একটা রাশির বিস্তার করতে গেলে অথবা a প্লাস বি হোল টু দি পাওয়ার n এমন একটা দ্বিপদী রাশির বিস্তার করতে গেলে প্রত্যেকটা রাশির মধ্যে অবশ্যই কি থাকতে হবে? প্রত্যেকটা রাশির মধ্যে a এবং b যদি দুই পদ বিশিষ্ট রাশি হয় তাহলে a এবং b প্রত্যেকটা উপাদান অবশ্যই একসাথে, দেখো এ বি এ বি এ বি এ বি, মানে একসাথে থাকতেই হবে, মাস্ট বি একসাথে থাকতেই হবে। তাহলে মাস্ট বি একসাথে থাকতেই হবে। যদি মাস্ট বি একসাথে থাকে তাদের ঘাত কিন্তু সমান হচ্ছে না। এখানে দেখো বির ঘাত 0, এর ঘাত 3, হ্যাঁ, তারপর আবার এর ঘাত 2, বির ঘাত 1, এর ঘাত 1, বির ঘাত 2, আবার b3 a0। তার মানে আমরা এখানে দেখতেছি প্রত্যেকটা পদের মধ্যে এ বি অবশ্যই আছে, কিন্তু তাদের ঘাতগুলা কি হচ্ছে না? সমান হচ্ছে না। সমান যদি না হয় তাহলে তারা অবশ্যই একটা নিয়ম মানবে, তারা যে কোনো একটা নিয়ম অবশ্যই মানবে, সেই নিয়ম অনুসারে হবে। কারণ যে কোনো রাশির বিস্তার অবশ্যই কোনো না কোনো নিয়ম অনুসারে হয়। আর আমরা তো আগেই বলে নিয়েছিলাম যে এখানে n এর মান 2 এবং 3, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার এবং a প্লাস বি হোল কিউব হওয়ার কারণে আমরা খুব সহজে এটা বিস্তার করে ফেলতে পারছি। কিন্তু এখানে একটা রাশি আমরা রেখে দিলাম a প্লাস বি হোল টু দি পাওয়ার 6, এটাকে তো আমরা মুখস্থ করে ফেলতে পারতেছি না। এটাকে যদি কেউ a প্লাস বিকে 6 বার গুণ করে, অথবা কেউ a প্লাস বি হোল স্কোয়ারকে 3 বার গুণ করে, অথবা কেউ যদি এই রাশিটাকে অর্থাৎ a প্লাস বি হোল কিউবকে 2 বার গুণ করে, তাহলে অবশ্যই a প্লাস বি হোল টু দি পাওয়ার 6 আসবে। কিন্তু এটা তো আমাদের অনেক সমস্যাপেক্ষ ব্যাপার। আবার এখানে যদি আমি 6 এর পরিবর্তে 10, 15, 20, 30, 40, 50 পর্যন্ত আমি দিয়ে দিই, তখন কি হবে? তখনও সেম অনেক বিশাল ক্যালকুলেশন করতে হবে। কিন্তু এত সময় নিয়ে এত ক্যালকুলেশন করার মতো সুযোগ আমাদের নেই, বা আমরা করলেও করতে পারি, কিন্তু বিষয়টা খুবই কষ্টসাধ্য। এই কারণে আমরা ফার্স্টেই বলে নিয়েছিলাম যে আমরা এটাকে সহজে বিস্তার করার জন্য যে কোনো একটা নিয়ম মানব, আর সেই নিয়মটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ। আরেকটা নিয়ম আছে তোমাদের এনসিআর মেথড, যেটা n ফ্যাক্টোরিয়াল, তোমার NCR, n ফ্যাক্টোরিয়াল r। ওই নিয়মটা আমরা এখন না, ওইটা পরবর্তী পর্বে আলোচনা করব। আজকে শুধু প্যাসকেল নিয়ে যাবতীয় যত বিস্তারিত আলোচনা আছে সমস্ত আলোচনা আজকে দেখানোর চেষ্টা করব। তাহলে a প্লাস বি হোল টু দি পাওয়ার 6 হলো। এখন তোমরা একটু খেয়াল করো, আচ্ছা আমাদের প্রত্যেকটা রাশিতে এ বি থাকবে, এই ধারণাটা এখন ক্লিয়ার। এখন তোমরা আরেকটু খেয়াল করলে প্রত্যেকটা পদের সাথে একটা করে সহগ আছে, এখানে বি এর সহগ 1 হবে, তো 1 এখানে যদি আমি 1 ইন্টু দিই, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই।
এখানে আমি 1 দিলাম, বি এর সহগ দিলাম 1। এখানে দেখো এই সম্পূর্ণ রাশিটার একটা সহগ আছে, এখানেও ঠিক সেম এই সম্পূর্ণ রাশিটার একটা সহগ আছে 3। এখানেও দেখো এই যে এবির একটা সহগ আছে 3। এখানেও দেখো বি এর একটা সহগ আছে, বি এর সহগটা কত হবে? এটা তো অবশ্যই 1ই হবে, 1। আমি এখানে 1 দিয়ে দিলাম, আবার এখানেও সেম, বি এর কোনো সহগ নাই, তার মানে এখানে 1 আছে। আবার এখানে 2ab অর্থাৎ এবির একটা সহগ এখানে 2 আছে, আবার বি এ এটার একটা সহগ এখানে 1 আছে। তার মানে প্রত্যেকটা রাশির পদের মধ্যে আমাদের অবশ্যই কি থাকবে? আমাদের অবশ্যই এবি থাকবে এবং তাদের একটা সহগ অবশ্যই থাকবে, সেটা 1ও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এই নিয়মটা যদি আমরা এখানে অনুসরণ করি, এখন আমাদের বুঝতে হবে যে পদ কয়টা হবে। পদ সংখ্যা একটা দ্বিপদী রাশিতে কয়টা পদ থাকতে পারে, এটা আমাদের এখন বুঝতে হবে। এটা যদি আমাদের বুঝতে হয় তাহলে দেখো এখানে যখন n এর মান 2, n এর মান অনেকে nটা যদি না বুঝতে পারে এখানে কিন্তু আমি দিয়ে দিলাম a + b হোল টু দি পাওয়ার n, যেখানে n এর মান কি? n এর মান 0 থেকে শুরু করে 1 2 3 ... যে কোনো কিছু হতে পারে। n এর মান শুধুমাত্র 0 সহ, 0 কিন্তু ধনাত্মক সংখ্যা নয়, 0 হচ্ছে একটা অঋণাত্মক সংখ্যা, আর বাকি 1 থেকে যা কিছু আছে সকল কিছুকে আমরা ন্যাচারাল নাম্বার অথবা স্বাভাবিক সংখ্যা অথবা z+ বলতে পারি। যে যাই বলো না কেন সব কিছুই সঠিক, z+ বললেও সঠিক, ধনাত্মক সংখ্যা বললেও সঠিক, ধনাত্মক সঠিক না, ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে হবে, কারণ ভগ্নাংশ অথবা দশমিক ধনাত্মক হইতে পারে। কিন্তু আমরা এই চ্যাপ্টারের মধ্যে শুধুমাত্র n এর মান 0 সহ সকল ধনাত্মক সংখ্যাগুলোর জন্য আলোচনা করব। আর বাকিটা তোমরা যে পূর্ণ সংখ্যা বা নেগেটিভ সংখ্যা হবে কিনা এগুলো তোমাদের এইচএসসি সিলেবাসের মধ্যে আছে, ওইখানে তোমরা বিস্তারিত পাবা। এবার যদি আমি a + b হোল টু দি পাওয়ার 6, আচ্ছা a + b হোল টু দি পাওয়ার 6 এর আগে আমাদের পদ সংখ্যা দেখতে হবে। পদ সংখ্যা কত? যখন আমি a + b n এর মান 2 নিলাম তখন আমার পদ পাইতেছি কয়টা? 1টা 2টা 3টা। যখন আমি n এর মান 2 তখন আমার পদ হলো 1টা 2টা 3টা। এখন খেয়াল করো যখন আমি n এর মান 3 নিলাম তখন আমার পদ কয়টা হইতেছে? 1টা 2টা 3টা 4টা। আমরা এখানে দেখতেছি, আমরা এখানে যদি আমি লিখি পদ সংখ্যা ইকুয়াল টু পদ সংখ্যা কত হবে? যখন আমরা n এর মান 2 নিলাম তখন আমরা পাইলাম 3। যখন আমরা এদিকে খেয়াল করে একটু, যখন আমরা n এর মান 2 নিলাম তখন আমরা পদ পাইতেছি কত? 3। যখন আমি n এর মান 3 নিলাম তখন আমি পদ পাইতেছি কত? 4। এই যে 4, n এর মান 3 নিলে 1 2 3 4, n এর মান যখন 3 আমরা পদ পাইতেছি কত? 4। দেখো n এর মান আমরা যত নিতেছি আমরা পদ সংখ্যা তার থেকে 1 বেশি পাইতেছি, n এর মান যত নিতেছি পদের সংখ্যা 1 বেশি পাইতেছি। তাহলে কি আমি এখান থেকে বলতে পারি যে আমাদের পদ সংখ্যা হবে n + 1? আমি শুধুমাত্র এটা তোমাদেরকে 2 এবং 3 এর জন্য দেখালাম, তোমরা অনুরূপে 4 করো 5 করো 6 করো যাই করো না কেন সবগুলোর জন্য অবশ্যই n এর মানটা কি পদের মানটা কি হবে? n এর থেকে 1 বেশি হবে, n এর থেকে 1 বেশি হবে। পদ সংখ্যা হবে n + 1। এবার তাহলে আমরা এতটুকু পর্যন্ত যে আলোচনা করা হলো সেটাতে আমরা বুঝতে পারলাম যে কোনো একটা দ্বিপদী রাশিকে যদি আমরা বিস্তৃত করি তাহলে আমরা প্রত্যেকটা সেই বিস্তৃত রাশির মধ্যে কি পাবো? প্রত্যেকটার মধ্যে এবি পাবো। প্রত্যেকটার মধ্যে আমরা কি পাবো? এ বি। প্রত্যেকটার মধ্যে আমরা এবি পাবো। যদি প্রত্যেকটার মধ্যে আমরা এবি পাই তাহলে আমাদের আগে দেখতে হবে পদ কয়টা আছে। যেহেতু এখানে n এর মান 6, আমাদের পদ সংখ্যার নিয়ম অনুসারে বা সূত্র অনুসারে 6 + 1 অর্থাৎ এই রাশির n এর মান 7 হয় কিনা, তার মানে এই রাশিটা যদি আমি বিস্তার করি তাহলে এখানে আমি টোটাল পদ সংখ্যা পাবো কয়টা? 7টা পাবো। তাহলে আমি যদি এখন এটার বিস্তৃতটা করি, 1 তারপর নিলাম 2 3 4 5 6
7। এখানে দেখো n এর মান 6 এর জন্য আমরা 1 2 3 4 5 6 7 টোটাল 7টা পদ এখানে লিখে ফেললাম, কারণ আমরা একটু আগে বিস্তারিত বুঝলাম কোন একটা রাশির বিস্তৃতি করতে গেলে আমাদের পদ সংখ্যা কত হবে সেটা আমাদের আগে লিখতে হবে, সেটা আমি লিখে ফেললাম। এবার এখানে একটু বিষয় তোমরা খেয়াল করো যে এ বির প্রত্যেকটার উপর একটা করে ঘাত আছে, এ বির প্রত্যেকটার উপর একটা করে ঘাত আছে। যদি আমি এটা দেখাই, এর ঘাত এখানে ছিল কত 2, এখানে 1, এখানে 0, আবার বির ঘাত দেখো এখানে 0, এখানে 1, এখানে 2, তার মানে যে কোনো একটা 0 থেকে সর্বোচ্চ ঘাত পর্যন্ত যাবে, 0 থেকে সর্বোচ্চ অর্থাৎ 0 থেকে n এর মান যত হবে তত পর্যন্ত যাবে। আবার উল্টা দিকে অপরটা কি হবে, n এর মান যত তত থেকে কমতে কমতে 0-তে আসবে, n এর মান যত কমতে কমতে 0-তে আসবে। অন্যরূপে যদি আমি এটা দেখি, এখানে n এর মান ছিল 3, n এর মান যদি এখানে 3 হয় তাহলে এখানে দুইটা পদের একটা হচ্ছে a একটা হচ্ছে b, তাহলে অবশ্যই যে কোনো একটা পদ 0 থেকে শুরু হবে 3 তে গিয়ে শেষ হবে। আবার আরেকটা পদ উল্টাভাবে 3 থেকে শুরু হবে, আরেকটা পদ উল্টাভাবে 3 থেকে শুরু হবে 0 তে গিয়ে শেষ হবে। তাহলে এখানে দেখো এর মধ্যে আছে কত, প্রথমে আছে 3, তাহলে অবশ্যই তারপরেরটা হবে 2, এই যে 2, এর মান 2, তারপর এর মান আছে 1, তারপর এর মান আছে 0। দেখো 3 2 1 0, এটা হলো এর মান সর্বোচ্চ মান থেকে কমতে কমতে 0 পর্যন্ত আসলো। অনুরূপে তার পাশেরটা কি হবে, তার পাশেরটা এই যে 0, 0-এর পর 1, এই যে 2, তারপর 3, তার মানে তার সাথেরটা একদম 0 থেকে শুরু হয়ে সর্বোচ্চ মান পর্যন্ত গেল। এভাবে যদি আমরা প্রত্যেকটার পদে হিসাব করি সেমই তো হবে। তাহলে এই নিয়মটা যদি আমি এটার মধ্যে খাটাই তাহলে আমাদের কি আসতেছে একটু খেয়াল করো। আমি যদি এখানে বির মানটা যদি আমি এখানে 0 দিই, বির ঘাতটা আমি এখানে 0 দিলাম, তোমরা অনেকে বলতে পারো যে এর মান যদি আমি 0 দিই আমারটা হবে কিনা, 100% হবে, 100% হবে, শুধুমাত্র শেষের রাশিটা আগে চলে আসবে, একই কথা। তোমরা প্রথমে যদি বিটটা 0 দাও তাও হবে, এরটা 0 দাও তাও হবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি তুমি এরটা আগে 0 দাও তাহলে তোমার সূত্রটা অনুসারে এর রাশিটা একটু পরে চলে যাবে আর পরের রাশিটা আগে চলে আসবে, একই কথা। বাকি সব একদম A to Z সেমই থাকবে। তাহলে তুমি B0 দিয়েও করতে পারবা বা A0 দিয়েও করতে পারবা। যদি তুমি এখানে B0 দাও তাহলে একটু খেয়াল করো, B যেহেতু এখানে তুমি 0 দিলা, এর পরের পদের মধ্যে বির মান অবশ্যই কত হবে, 1 হবে। এর পরের পদে বির মান অবশ্যই 1 হবে। প্রথমে যদি তোমার বির মানটা 0 হয় তার পরের পদে অবশ্যই বির মানটা 1 হবে। আচ্ছা, পরের পদে যদি বির মানটা 1 হয় এর পরের পদে বির মানটা কত হবে, 2 হবে, 2 হবে। তারপরের পদে বির মানটা কত হবে, 3 হবে, তারপর হবে 4, তারপর হবে 5, তারপর হবে 6। এখন খেয়াল করো আমাদের n এর মান এখানে কত ছিল, আমাদের n এর মান এখানে ছিল 6, n এর মান 6, 6 যদি হয়, আমরা যদি 6 এর হিসাবটা শুরু করি তাহলে n এর মান যদি 6 হয়, n এর মান যখন 6 হবে তার মানে কি আমরা এটা বলতে পারি না n এর মান 0 1 2 3 4 5 6, এটা তো হয়। n এর মান 6 মানে কি 0 থেকে সে 6 পর্যন্ত আসবে। যদি 0 থেকে 6 পর্যন্ত আসে তাহলে এই ক্ষেত্রে n এর সর্বনিম্ন মানটা কত ছিল, 0 ছিল, আর সর্বোচ্চ মানটা এখানে কত ছিল, 6 ছিল। n এর সর্বনিম্ন মান 0 ছিল আর সর্বোচ্চ মানটা এখানে কত ছিল, 6 ছিল। তাহলে আমি সর্বনিম্ন মান বির মধ্যে এখানে পাইলাম, তাহলে বির অপোজিটে আমি সর্বোচ্চ মানটা 6 পেলাম, সর্বোচ্চ মানটা আমি এখানে পেয়ে গেলাম। এবার অনুরূপে আমরা এর কাজটা করব। এর কাজ যদি আমরা করতে চাই তাহলে বি যেহেতু আমি 0 থেকে 6 নিয়ে শেষ করেছি, তাহলে এর কাজ আমার করতে হবে 6 থেকে শুরু করে 0-তে নিয়ে শেষ করতে হবে। আমি যদি এর মানে এখানে 6 বসিয়ে ফেলি, এটা 6, তারপর কত 1 কমলে কত আসে 5, 5 এর পর কত আসে 4, 4 এর পরে কত আসে আমাদের 3 আসে, 3 এর পর আসে আমাদের 2, 2 এর পর আসে 1, 1 এর পর আসে 0। দেখো তো এটা বুঝতে পারছো কিনা। যদি তোমরা বিটটা বুঝতে পারো তাহলে অনুরূপে এরটাকেও বুঝতে পারবা। এর মান যখন আমি প্রথমে 6 বসালাম, এর মান যদি আমি 6 বসাই তাহলে এর মান এখানে কত, 6 এর পর হচ্ছে 5, 5 এর পর 4 3 2 1 0, 1 0। আমাদের নিয়মটা মেনে গেল, আমাদের নিয়মটা এখানে মেনে গেল। এ অথবা বি যে কোনো একটাকে তুমি প্রথমে 0 থেকে শুরু করবা, 0 1 2 3 4 5 6 এভাবে তুমি শুরু করবা।
যদি তুমি বি কে 0 থেকে শুরু করে ফেলো তাহলে এ কে অবশ্যই তার উল্টা থেকে শুরু করতে হবে, তার উল্টা মানে 6 থেকে শুরু করতে হবে। আর যদি তুমি এ কে 0 থেকে শুরু করে ফেলো তাহলে বি কে অবশ্যই 6 থেকে শুরু করতে হবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। তাহলে আমাদের বিস্তার করতে গেলে আমাদের যে প্রথম কাজটা করতে হবে, আমাদের কাজটা করা শেষ। এবার একটু তোমরা খেয়াল করো তো, আমরা যে উপরের রাশিটাকে বিস্তার করলাম, আমরা বিস্তারের মধ্যে কি কি পাচ্ছিলাম আগে? এন এর মান যত হবে প্রত্যেকটা পদের ঘাতের যোগফল তত হতে হবে। এই যে প্রত্যেকটা পদের ঘাতের যোগফল তত ছিল, প্রত্যেকটা পদের ঘাতের যোগফল এন এর মানের সমান ছিল। এখন আমরা একটু এখানে খেয়াল করে দেখি তো যে আমাদের প্রত্যেকটা পদের ঘাতের যোগফল এই এন এর সমান হয় কিনা, এন এর সমান হয় কিনা দেখো তো। যখন 6 আর 0 যদি আমরা যোগ করি, এখানে 6 এবং 0 এর যোগফল এটা 6 হয় কিনা? 6। 5 আর 1 এর যোগফল 6। তারপর 4 আর 2 এর যোগফল এটাও তো 6। 3 3 এটাও 6। 2 4 এটাও 6। 1 5 6 এটাও কত হচ্ছে? 6। দেখো তো সবগুলা পদের যোগফল যদি আমরা 6 পাই তাহলে এন এর মানটা আমাদের সবগুলোর সাথে মিললো কিনা? তার মানে আমাদের এতটুকু পর্যন্ত ঠিক আছে। এতটুকু যদি আমাদের ঠিক থাকে, এবার আমাদের হচ্ছে পরবর্তী কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটাতে দেখো আমি একটু করে গ্যাপ আগে থেকে রেখে দিলাম, কারণ এখানে আমার সহগগুলোকে বসাতে হবে। এখানের সহগ ছিল 1 3 3 1, এটা সহগ হচ্ছে 1 2 1, কিন্তু এটার সহগ কত এটা তো আমি জানি না। আরেকটা বিষয়, আমি এখানে 6 দিয়ে করতেছি, তোমরা যদি এখানে 7 8 9 10 যা কিছু দিয়ে করো তখন কিন্তু এই মান অনুসারে সর্বোচ্চ মান হবে এটা, এটা একটু পর আমি তোমাদেরকে এন আকারে দেখিয়ে দিব। তবে আমার মনে হয় যে এন আকারে দেখানোর থেকে একটা এক্সাম্পল দিয়ে দেখালে তোমাদের খুব বুঝতে সহজ হবে, এই কারণে আমি আগে একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাই দিলাম। তারপর আমাদের এন আকারে দেখতে হবে। আচ্ছা, এন আকারে আমি এখানে লিখি। এখানে ধরো আমি যদি এখন রাশিটা এইভাবে লিখি a প্লাস বি হোল টু দি পাওয়ার n, তাহলে তার বিস্তৃতিটা কি হবে? তার বিস্তৃতি হবে a, তারপর হবে b প্লাস এ বি প্লাস এ বি প্লাস, এটা তো কোনো শেষ নেই, এটা চলতেই থাকবে। কারণ n এর মান কত আমরা তো আর জানি না। n এর মান যদি আমরা জানতাম তাহলে আমরা বলতে পারতাম তার থেকে একটা বেশি, তার মানে n+1 সংখ্যক পদ আছে এখানে। যেহেতু আমাদের n এর মান এখানে অজানা, এই কারণে আমরা বলতে পারতেছি না নির্দিষ্ট করে তার কতটা পদ হতে পারে। তার পদ n এর মান যদি 10 হয় তার পদ হবে 11টা, n এর মান যদি 12 হয় তার পদ হবে 13টা, n এর মান যদি 19 হয় তার পদ হবে 20, এভাবে হবে। যেহেতু আমাদের n এর মান এখানে অজানা, এই কারণে আমি রাশিটাকে এইভাবে রেখে দিলাম। এখন খেয়াল করো তো, যদি n আকারে থাকে, আমি যদি এখানে b থেকে শুরু করি, b থেকে যদি আমি শুরু করি তাহলে এখানে সর্বনিম্ন ঘাত কত? 0 না? এই যে n = যদি 6 হয় তাহলে তো 0 থেকে আমাদের শুরু হইতেছে, কিন্তু n = যদি n ই হয় তাহলে তো সে আর শেষ হবে না। n = যদি এখানে n হয় তাহলে সে তো এইভাবে ডট ডট চলতে থাকবে যদি n = n হয়। যেহেতু আমাদের এখানে n = n আছে, অর্থাৎ আমরা বলতে পারি এটার কোনো পদ শেষ তো অবশ্যই আছে, কিন্তু এই মুহূর্তে পদ কত হবে সেটা আমরা বলতে পারছি না। তখন এটার তোমার a এবং b এর ঘাতগুলো কিভাবে তোমরা নির্ণয় করবা? b এর মান তুমি 0 থেকে শুরু করো, তারপর 1 এ আসো, তারপর 2 তে আসো, তারপর 3 4 5 6 ডট ডট এভাবে যেতে থাকো। যেতে যেতে তুমি এক সময় সর্বশেষ পদটাতে আসো। এই দেখো আমি প্লাস দিয়ে এখানে an আমি লিখে ফেললাম। তুমি এখানে n থাকার কারণে তুমি চলতে থাকো, চলতে 0 1 2 3 4 5 6 ডট ডট তুমি যেতে থাকো। একদম সর্বশেষে গিয়ে আমাদের সর্বোচ্চ পদটা লিখতে হবে কিনা, আর এখানে সর্বোচ্চ পদ তো nই দেওয়া আছে, তাহলে আমাদের এখানে n হয় না? এই যে n, দেখো তো এটা বুঝতে পারছো কিনা তোমরা? যখন a প্লাস বি পাওয়ারের মান যদি n থাকে তাহলে তুমি এভাবে পদগুলোকে সাজাও a b আকারে, কারণ আমরা আগেই বলে নিয়েছিলাম যে কোনো একটা দ্বিপদী রাশির মধ্যে দুইটা পদ একসাথে গুণ আকারে প্রত্যেকটা পদের মধ্যে থাকবে, কিন্তু তার পাওয়ারগুলো এক হবে না। তাহলে b এর মান যদি 0 থেকে 0 1 2 3 4 5 6 চলতে চলতে n পর্যন্ত যায়, তাহলে এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে হবে তার উল্টা যদি হয়, দেখো
এর ক্ষেত্রে তুমি যেহেতু এটা সর্বনিম্ন মান থেকে শুরু করছো, তাহলে এটাকে সর্বোচ্চ মান n থেকে শুরু করো। তুমি n থেকে শুরু করো। n থেকে যদি শুরু করো, n এর মান কত সেটা তুমি জানো না, কিন্তু তুমি এইখানে তো জানো যে এর মানটা হবে n এর থেকে 1 কম। এখানে যদি এর মানটা, এর ঘাতটা যদি এখানে n হয়, তাহলে তো অবশ্যই এখানেও এর ঘাতটা n এর থেকে 1 কম হবে। তাহলে এটাকে কি আমি লিখতে পারি যে n - 1, n - 1 আমি এটা লিখতে পারি। অনুরূপে এটা n এর থেকে 2 কম হবে, তাহলে কি এটা আমি n - 2 লিখতে পারি? আমি n - 2 লিখতে পারি। এভাবে n - 1, n - 2, n - 3, n - 4, n - 5, n - 6 চলতে চলতে এক সময় গিয়ে শেষ মুহূর্তে এখানে n - n হয় কিনা? আমাদের তো আগে তো n ছিলই। দ্বিতীয় পদের মধ্যে 1 কম হবে, তৃতীয় পদের মধ্যে 2 কম হবে, এভাবে 3 কম হবে, 4 কম হবে, 5 কম হবে। n-তম পদে গিয়ে n কম হবে কিনা? তখন তাদের আদি এবং শেষ পদের বিয়োগফল 0 আসে কিনা? তখন আমি এখানে এর মানটা এখানে একটা 0 বসাতে পারি কিনা বলো তো? যদি আমি এভাবে করতে পারি, এর মানটা আমি এখানে যদি 0 বসাতে পারি, তাহলে আমার এটা কি হলো? আমার এখানে এর উপর এখানে সর্বোচ্চ ঘাত থেকে শুরু হলো, সর্বনিম্ন ঘাতে গিয়ে শেষ হলো। বির উপর সর্বনিম্ন ঘাত থেকে শুরু হলো, আর এখানে সর্বোচ্চ ঘাতে গিয়ে শেষ হলো। সরি, এখানে একটু মিস্টেক হয়েছে, এটা n হবে না, এটা হবে b। এটা এখানে b হবে, কারণ আমাদের প্রত্যেকটা পদ এখানে ab। তোমরা এটা একটু ঠিক করে নিবা, এটা ab হবে। আচ্ছা, আমাদের বিস্তার কিন্তু এটা এখানেই শেষ নয়। আমাদের বিস্তার এখানেই শেষ নয়। আমাদের বিস্তার শেষ করতে হলে প্রত্যেকটা রাশির সামনে দেখো একটা করে ঘর ফাঁকা। এই ফাঁকা ঘরটাতে আমরা কি বসাবো? আমরা এই ফাঁকা ঘরটাতে সহগকে বসাবো। আমরা এই ফাঁকা ঘরটার মধ্যে সহগকে বসাবো। যেহেতু সহগ কিভাবে বের করতে হয় সেটা আমি এখন আলোচনা করি নাই, তো এই কারণে এটার আমি এখন বলতেছি না। এটা তোমরা এতটুকু বুঝো। একটু পর যখন বা তোমরা পরবর্তী পার্ট 2 এর মধ্যে যখন আমি বাকি ফ্যাক্টোরিয়ালের যে বিষয়টা ওইটা যখন বিস্তারিত আলোচনা করব, ফ্যাক্টোরিয়াল যদি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো, তখন এটা তোমরা একদম ইজিলি করে ফেলতে পারবা। আমি জাস্ট এখন তোমাদেরকে শুধু এই ধারাটা বোঝানোর সুবিধার্থে আমি তোমাদেরকে একটা ধারণা দিলাম যে n সম্বলিত রাশি যদি থাকে তাহলে তোমরা তার কাজটা কিভাবে করবা। আচ্ছা, এটা এতটুকুই রইল। হ্যাঁ, এটা এতটুকুই রইল। এটার বিস্তারিত কাজ তোমরা করতে পারবা ফ্যাক্টোরিয়ালের হিসাবটা বোঝার পর। তো এখন আমরা এটার মধ্যে চলে আসি। আমি আগেই বলেছি যে এখন আমি শুধু প্যাসকেলেরটা আলোচনা করব। প্যাসকেলের বিষয়টা বুঝতে পারলে তোমরা সহগগুলো বসাতে পারবা এবং ফ্যাক্টোরিয়ালের সাহায্যে তোমরা সহগগুলো বসাতে পারবা। তাহলে এটা আমি এখানে মুছে দিলাম। এবার খেয়াল করো প্যাসকেলের ত্রিভুজ তোমরা কিভাবে করবা। আমি একবারে শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে a প্লাস b এটা যদি একটা দ্বিপদী রাশি হয়, এটা দ্বিপদী রাশি, তার উপর এখানে n এর জায়গাতে যদি তুমি 0 বসাও তার আনসার 1 আসবে। তার আনসার কি আসবে? 1 আসবে। এবার আসো, তুমি যদি a প্লাস b তার উপরে একটা 1 বসাও, তার আনসার তো a প্লাস b আসতেছে। a প্লাস b আসতেছে। অনুরূপে a প্লাস b 2 বসালে আসে এটা, 3 বসালে এটা, 4 বসালে, 5 বসালে, 6 বসালে অনুরূপে এটা বাড়তেই থাকবে। তো এই বাড়তিটা করার জন্য আমাদের একটা সহগের কাজ করতে হবে, সহগ বের করতে হবে। সহগ বের করার জন্যই আমরা মূলত প্যাসকেলের ত্রিভুজটাকে ব্যবহার করব। তোমরা কিন্তু আবার মনে করো না যে প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে তোমরা সব করতে পারবা। প্যাসকেলের সাহায্যে শুধু তোমরা সহগটাকেই বের করতে পারবা, আর বাকি যে কাজটা করতে হবে সেটা করার জন্য তোমাদের এ বির যে কম্বিনেশনটা, এ বির ঘাতের যেই মানটা, সেই মানটা তোমাদেরকে এখান থেকে ভালোভাবে বুঝতে হবে। তাহলে এখানে খেয়াল করো তো, যখন n এর মান 0 ছিল, n এর মান যখন 0 ছিল তখন শুধুমাত্র 1 হয়, অর্থাৎ তার সহগ শুধুমাত্র 1, কোনো পদ এখানে শুধু একটাই পদ আর একাধিক কোনো পদ নেই। যখন আমি n এর মান 1 বসালাম তখন তার সহগ পাচ্ছি আমি এখানে 1, এখানেও তো আমি পাচ্ছি 1 পাচ্ছি, আমি 1 পাচ্ছি। তাহলে যদি আমি এখন প্যাসকেলের ত্রিভুজের মধ্যে আসি, প্যাসকেলের ত্রিভুজ আমি n = 0 জন্য আমি 1 পাই, আমি এখানে বসিয়ে দিলাম 1, এখানে আমি বসিয়ে দিলাম 1। এখানে যদি আমি 1 বসাই তাহলে একটু খেয়াল করো তো পরবর্তীটা 1 1 আমি হলো কিনা, n = 1 এর জন্য এটা আমি এখানে বসিয়ে দিলাম 1 1। দেখো এতটুকু ক্লিয়ার হচ্ছে কিনা তোমাদের? এতটুকু যদি ক্লিয়ার হয়
এটা হচ্ছে তোমার n = 0 এর জন্য। এই যে n = 0 এর জন্য আমরা শুধু 1 পাই, এ হলো 1। যখন তুমি n এর মানটা এখানে 1 বসাইতেছো তখন তুমি a + b পাচ্ছ। a + b পাওয়া যেই কথা তার সহগ 1 1 পাবো, তো একই কথা। আমি এখানে 1 1 বসিয়ে দিলাম। এই হলো প্রথম দুইটা 0 এবং 1 এর জন্য। এবার 2 এর জন্য তোমরা কি করবা, যখন তুমি 2 বসাইলা তখন দেখো তো 1 2 1 পাচ্ছ কিনা। তার মানে আরেকটু বিষয়, প্যাসকেলের ত্রিভুজে কাজ করার সময় তোমরা সবসময় মনে রাখবা, এটা সবসময় মনে রাখতে হবে, আদি পদ এবং শেষ পদের সহগ অবশ্যই শুধু 1ই হবে, 1 ব্যতীত কোনো কিছু হবে না। আদি পদ এবং শেষ পদ, আদি পদ শেষ পদ শুধুমাত্র কি হবে, 1 হবে। এই যে এটার মধ্যে 1 আর এটার মধ্যে 1, একটু খেয়াল করলে দেখো, এই যে 1, এই যে 1, আবার এটার মধ্যে 1, এটার মধ্যে 1। তার মানে প্যাসকেলের ত্রিভুজে আমরা যত কাজ করব না কেন প্রত্যেকটারই প্রথম এবং শেষ পদের সহগ অবশ্যই কত হবে, 1 হবে। এবার তারপর আসো, যেহেতু প্রথম পদ 1 আমি এখানে দিয়ে দিলাম 1। এবার এটার নিচে গ্যাপ, আর গ্যাপ বরাবর তুমি লিখবা, গ্যাপ বরাবর কত হবে, গ্যাপ বরাবর যা হবে সেটা নির্ভর করবে তার উপরে বাম এবং তার উপরে ডান দিকের যোগফলের সমান। তাহলে 1 আর 1 এ কত হয়, এখানে 2 হয়, আর এখানে শেষ পদ 1, আমরা তো একটু আগেই বললাম। দেখো প্যাসকেলের ত্রিভুজের মধ্যে তোমরা এই দুইটা বিষয়, এই দুইটাকে যোগ করবা। যেই গ্যাপের মধ্যে তোমরা সংখ্যাটা লিখবা ওই সংখ্যাটা তোমরা লিখবা তার উপরের দুইটা যোগফলের উপর ভিত্তি করে। অনুরূপের পরেরটাতে আসো, এখানে আমি দিলাম 1, এখানে কত হবে, এখানে দেখো তো তার উপরে, এখানে আমি 3 লিখলাম। 3 আমি কেন লিখলাম, আচ্ছা এখানে আমি লিখে নেই, এখানে 3 লিখলাম, এখানে আমি 1 লিখলাম। এবার দেখো তো এটা আমি কিভাবে লিখলাম, এই যে 3টা, 3 এর উপরে বাম পাশে আসো, আবার 3 এর উপরে তুমি ডান পাশে আসো, দুটাকে যোগ করো, আনসার 3 হয় কিনা। এই যে 3 হচ্ছে। আবার তুমি এই 3 এর মধ্যে আসো, তার থেকে তুমি উপরে বামে আসো, উপরে ডানে আসো, 3 হচ্ছে কিনা, এটাও তো 3 হচ্ছে। আর শেষ পদ তো অবশ্যই 1 হবে, এটা তো আমরা আগেই বললাম। তার পরবর্তী পদে আসো, পরবর্তী রাশিতে n এর মান যখন তুমি আরেকটু বাড়াবা তখন এখানে হবে 1, আর এটা হবে 3 একে 4, এটা হবে 3 এ 3 এ 6, 3 একে 4, এটা হবে 1, এটা হবে 1, 0 1 2 3 4। আচ্ছা দেখো তারপর কি আসতেছে, এখানে 1, এখানে হচ্ছে তোমার 5, এখানে 4 এ 6 হচ্ছে 10, এখানে 6 এ 4 হচ্ছে 10, এখানে 4 এ 1 হচ্ছে 5, আর এখানে 1। দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা দেখাই দিই। এই যে 4 আমি লিখলাম, তার উপরে ডানে এবং তার উপরে বামে দুটোকে যোগ করো। 6 আমি লিখলাম কিভাবে, তার উপরে বামে তার উপরে ডানে যোগ করো। এখানে আমি 4 লিখলাম কিভাবে হলো, তার উপরে বামে আসো, তার উপরে ডানে আসো, দুটোকে যোগ করো, এটা হলো। তারপর সেম আমি এখানে 5 কিভাবে লিখলাম, উপরে বামে আসো, উপরে ডানে আসো, 4 আর 1 5, 10 কিভাবে লিখলাম, 6 আর 4 10, এই 10 কিভাবে লিখলাম, 6 আর 4 10, এই 5 আমি কিভাবে লিখলাম, 4 আর 1 5, 4 আর 1 5। তারপর 4 আর 1 5, শেষ রাশি তো 1ই হবে সবসময়। আচ্ছা এখন আমরা এটা বের করার জন্য কাজটা করতেছি। এটা বের করার জন্য যদি করি, আমাদের n এর মান কত, দেখো প্রথম এখানে n এর মান ছিল 0, এখানে n এর মান হচ্ছে 1, এখানে n এর মান হচ্ছে 2, n এর মান 3, n এর মান 4, n এর মান 5। তার মানে আমি 6 পর্যন্ত যেতে হলে আমার আরেকটা লাগবে, আমার এখানে n = 6 লাগবে, আমার এখানে n = 6 লাগবে, তাহলে আমি এই কাজটা এখন করতে পারবো। n = 6 এর জন্য যদি আমি কাজটা করি, প্রথম পদ তো 1 হবে, এটা আমরা আগেই বললাম। এরপরের পদ কত হবে, 5 এ 1 6 হবে, এরপরের পদ কত হবে, 10 এ আর 5 এ কত হয়, 15 হয়। এরপরের পদটা কত হবে, 10 এ আর 10 এ এখানে 20 হয়। এরপরের পদ কত হবে, 10 এ আর 5 এ 15 হয়। এরপরের পদ 5 এ আর 1 এ 6 হয়। এরপরের পদ কত হবে, 1 হবে। দেখো তো এতটুকু তোমাদের ক্লিয়ার হচ্ছে কিনা। আমি এখানে তোমাদেরকে এটাকে একটু ইন্ডিকেটর করে দেখাই দিই। এই যে 6 হলো তার উপরের দুইটা যোগফলের সমান, 15 হলো তার উপরের দুইটা যোগফলের সমান, এখানে 20 হলো তার উপরের দুইটা যোগফলের সমান, এই 15 হলো তার উপরের দুইটার যোগফলের সমান, এই 6 তো তার উপরের দুইটার যোগফলের সমান। আর প্রথম রাশির প্রথম পদের সহগ এবং শেষ পদের সহগ একটু খেয়াল করো। আমি n এর মান যাইনি না কেন, 0 1 2 3 4 5 6 7 8 9 10, আমি যাইনি না কেন, আমি n এর মান 0 1 2 3 4 5 6, আমি অসীম সংখ্যক n সংখ্যক আমি যাইনি না কেন, আমরা সব ক্ষেত্রেই দেখলাম যে শুরুর পদের সহগটা সবসময় 1 থাকতেছে এবং শেষ পদের সহগটা সবসময় 1 থাকতেছে।
এবার এই সূত্রটাকে একটু দেখো, এটা দেখতে অনেকটা একটা ত্রিভুজের মতো হলো কিনা, ত্রিভুজের মতো হলো কিনা। ত্রিভুজের মতো হওয়ার কারণেই এটার নাম প্যাসকেলের ত্রিভুজ বলা হয়, প্যাসকেলের ত্রিভুজ। আর এই নিয়মটা সর্বপ্রথম ব্যবহার করেছিল প্যাসকেল, যার কারণে এটা প্যাসকেলের নাম অনুসরণেই এটা প্যাসকেলের ত্রিভুজ বলা হয়ে থাকে আর কি। এবার আমরা এটা সমাধান করি। এটা করতে গেলে আমি আগেই সহগের ঘরগুলো এখানে খালি রেখে দিয়েছিলাম, এখন আমি সহগগুলো বসাই। সহগগুলো বসালে যখন n = 6, এদিকে খেয়াল করো, n = যখন 6 হবে তখন প্রথম পদের সহগ কত আসে আমার 1। আরেকটু বিষয় আমরা দেখি যে আমাদের ঠিক আছে কিনা। n এর মান যখন 6 হবে তার পদ সংখ্যা হবে 7টা, 1 2 3 4 5 6 7, তার পদ সংখ্যা হবে 7টা। এখানে 1 2 3 4 5 6 7, ঠিকই তো আছে। তাহলে আমরা এখন জাস্ট বসাই ফেলি 1, এটা হবে প্রথমে 1, এটা হবে 1। তারপর হচ্ছে 6, আমি এখানে বসিয়ে দিলাম 6। তারপর হচ্ছে 15, এখানে হবে 15। তারপর হচ্ছে 20, এখানে হবে 20। তারপর হচ্ছে 15, এখানে হবে 15। তারপর হচ্ছে 6, এখানে হবে 6। তারপর 1, এখানে আসবে 1। বেশ, হয়ে গেল, হয়ে গেল আমাদের কাজ। এবার সবগুলাকে আমরা একটু গুছিয়ে লিখি, সবগুলোকে গুছিয়ে লিখি। আচ্ছা, আমি একটু এই অংশটাকে একটু মুছে দিলাম। এটাকে গুছিয়ে লিখলে আমাদের কি আসে? এটাকে গুছিয়ে লিখলে আসে b⁴0, এটার মান 1। 1 তো লেখার কোনো দরকার নাই, শুধুমাত্র a⁴6 হয়। এটা ইজ a⁴6 প্লাস 6 a⁵5। b⁴1 যে কথা, b তো একই কথা। 15 a4 b² প্লাস 20 a³ b³ প্লাস 15 a² b4 প্লাস 6a b⁵5 প্লাস a⁴0 এর মান 1, তাহলে এখানে শুধুমাত্র b6ই হবে। দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা। তার মানে আমরা যত কাজই করি না কেন, আমরা যদি এই নিয়মটাকে ফলো করতে পারি, আমাদের প্রথমে দেখতে হবে প্রত্যেকটা, আমাদের যে কোনো একটা বিস্তৃতির ক্ষেত্রে আগে দেখতে হবে n এর মান কত। n এর মান অনুসারে আমরা পদটাকে ডাইরেক্ট বসিয়ে ফেলবো। কিভাবে বসাবো? এই দ্বিপদীর মধ্যে যে দুইটা পদ থাকবে প্রত্যেকটা পদের গুণফল, অর্থাৎ a এবং b থাকার কারণে a b এর গুণফল হচ্ছে কত? ab। ab কে আমি এখানে বসালাম, কতবার বসালাম? 1 2 3 4 5 6 7, আমি টোটাল 7বার এখানে ab কে বসিয়ে দিলাম। বসানোর পর আমি b কে শুরু করলাম সর্বনিম্ন ঘাত, অর্থাৎ 0 থেকে, 0 1 2 3 4 5 6। আবার a কে আমি উল্টাভাবে শুরু করলাম কত? সর্বোচ্চ ঘাত থেকে, অর্থাৎ 6 5 4 3 2 1 0। আমার ঘাতের হিসাব এখন শেষ। এখন আমার শুধুমাত্র সহগের হিসাবটা করতে হবে। আর এই সহগের হিসাবটা তো আর আমি মুখস্থ তো বলতে পারবো না, বা এটা আমরা জানিও না। এটা বের করাটাও অনেক কষ্টসাধ্য, যেই কারণে প্যাসকেলের ত্রিভুজের সাহায্য নিয়ে আমি সহগটাকে করে ফেললাম, সহগটা করে ফেললাম। তারপর প্রত্যেকটাকে তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই তো তোমার এটা সেটা চলে আসে। এটাই তো আনসার। এটাই হচ্ছে তোমার a + b⁴6 এর দ্বিপদী বিস্তৃতি, অর্থাৎ এটা হচ্ছে বিস্তৃতি। এই সম্পূর্ণ রাশিটাকে আমরা বলবো বিস্তৃতি, আর এটা হবে দ্বিপদী রাশি। আশা করি বন্ধুরা তোমাদের প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে তোমরা কিভাবে একটা রাশির বিস্তার করবা সেটা একদম ক্লিয়ার। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা আমাকে জানাবা, চেষ্টা করব তোমাদের সমস্যাটা সমাধান করার জন্য। তাহলে আরেকটু বিষয়, এখানে আমি 6 দিয়ে করলাম, তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা 4 5 7 8 9 10 যে কোনো কিছু দিয়ে করতে পারো। সব কিছু একদম সেম প্রসেস, শুধুমাত্র কি হবে, এই মানটা একটু পরিবর্তন হবে এই n এর মানের উপর অনুসারে। তাহলে তোমাদের পদ সংখ্যা, দ্বিপদী রাশি এবং বিস্তৃতি এবং প্যাসকেলের ত্রিভুজ আশা করি ক্লিয়ার। পরবর্তী ক্লাসে বাকি যে বিষয় ফ্যাক্টোরিয়াল, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ফ্যাক্টোরিয়াল ছাড়া তোমরা কোনো অঙ্কই ধরতে গেলে এখানে করতে পারবা না। হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল, তারপর মধ্যপদ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে পরবর্তী পর্বে আলোচনা করার চেষ্টা করবে ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবা।